অনুরাগে তুই। সাদিয়া শওকত বাবলি। পর্ব 7। শীর্ষ চোখ তুলে তাকালো মেয়েটির দিকে। তার হাত থেকে কফির মগটা নিতে নিতে শুধাল, কফি শুধু আমার জন্য এনেছিস? তোর জন্য আনিসনি? না। আচ্ছা বসো। ত্রয়ী দৃষ্টি নুইয়ে নিল। মিনমিনে কণ্ঠে বলল, না আপনি বসুন, আমি রুমে যাব, ঘুম পাচ্ছে আমার। শীর্ষ কপাল কুচকাল। বিরক্তি নিয়ে বলল, আমি যাই বলি না কেন তার বিপরীতে তোর কণ্ঠে না বোধক ধ্বনি না তুললে পেটের ভাত হজম হয় না? বসতে বলছি বসো এখানে, মেজাজ গরম করিস না। ত্রয়ী ভীত হল। আর্স্ট হয়ে বসল শীর্ষের থেকে একটু দূরত্ব বজায় রেখে। পা ভেজালো পুলের স্বচ্ছ পানিতে। শীর্ষ একবার তাকালো মেয়েটির দিকে। অতঃপর কফির মগে চুমুক দিতে দিতে বলল, তুই এ বাড়িতে আসার পর থেকে আমার অভ্যাসগুলো সব খারাপ হয়ে যাচ্ছে। ত্রয়ী অবাক হল। সে আবার কি করল যাতে শীর্ষের অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে? এ বাড়িতে আসার পর থেকে সে যতদূর পেরেছে এই লোকটার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করেছে। আবার মাঝে মাঝে লোকটার মুখোমুখি চলে এলেও যে তাদের মধ্যে খুব ভালো কথোপকথন হয় তাও নয়। ত্রয়ী ঘাড় বাঁকিয়ে তাকালো শীর্ষের দিকে। পলক ঝাপটে শুধাল, আমি এ বাড়িতে আসার পর থেকে কিভাবে আপনার অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে? এই যে যখন তখন হুটহাট কফি খেতে ইচ্ছে হয়, এই ইচ্ছেটা আগে হতো না। ত্রয়ী মুখশ্রীটা থমথমে আকার ধারণ করল। মনে মনে সে বলল, তো এখন এই ইচ্ছে হতে বলেছে কে? আপনার এই ইচ্ছাতে আমার অপকার বই উপকার হয়নি। আপনার এই কফির চক্করে আমার ঘুম পর্যন্ত বিসর্জন দিতে হচ্ছে। ত্রয়ীর মনে মনে কথাগুলো বলার মধ্যেই আবার মুখ খুলল শীর্ষ। কফির মগে চুমুক দিতে দিতেই বিরস কণ্ঠে বলল, ইদানিং রাতে একদম ঘুম আসে না। কি করা যায় বল তো? ত্রয়ীর চোখে ঘুম ঘুম ভাব। হাই তুলতে তুলতে সে বলল, তাহলে দিনে ঘুমিয়ে নিবেন, দিনে কাজ থাকে অনেক। তাহলে না ঘুমিয়ে থাকবেন? শীর্ষ ঘাড় ঘুরিয়ে তাকালো ত্রয়ীর দিকে। কপালে ভাঁজ ফেলে বলল, মানুষ না ঘুমিয়ে থাকতে পারে? ত্রয়ীর মেজাজ বিগড়ালো। প্রতিদিন মাঝরাতে তার ঘুমের 12টা বাজিয়ে এখন জিজ্ঞেস করছে মানুষ না ঘুমিয়ে থাকতে পারে? মেয়েটা ততটা ভাবল না। অন্তপুরে বিদ্যমান চাপা ক্ষোভ থেকেই বলল, ওহ মানুষ না ঘুমিয়ে থাকতে পারে না তাই না? তাহলে আপনি আমাকে রোজ রোজ মাঝরাতে ঘুম ভাঙিয়ে বিরক্ত করেন কেন? আমারও তো ঘুমের প্রয়োজন। আমি। এইটুকু বলেই থেমে গেল ত্রয়ী। ঘুম ঘুম ভাব আর ক্ষোভ দুটো মিলিয়ে কি থেকে সে কি বলে যাচ্ছিল বুঝল এতক্ষণে। মেয়েটা ভীত হল। শীর্ষ তাকিয়ে আছে তার দিকেই। নিশ্চয়ই লোকটা রেগে গেছে প্রচণ্ড। এমনি পান থেকে চুন খসলেও লোকটা ছাড় দেয় না, আর আজ তো আরও বলেছে তাকে বিরক্ত করে। এখন তো আরও ছাড় দিবে না, ধমকে ধমকেই শেষ করে দিবে। ত্রয়ী ঢোক গিলল। দৃষ্টি নামিয়ে নিল দ্রুত। মিনমিনে গলায় বলল, আমি আসলে ওভাবে বলতে চাইনি। শীর্ষ তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না। কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল মেয়েটার দিকে। অতঃপর নরম কণ্ঠে শুধাল, তোর বেশি ঘুম পাচ্ছে? ত্রয়ী অবাক হল। শীর্ষের কণ্ঠে এমন নরম বাক্য খুব কমই শুনেছে সে, তাও আবার এমন পরিস্থিতিতে। মেয়েটা উত্তর দেওয়ার কথা ভুলে গেল। ড্যাব ড্যাবিয়ে চেয়ে রইল শীর্ষের মুখ পানে। শীর্ষ আলতো হাসল। ত্রয়ীর উত্তরের অপেক্ষা না বলল, বেশি ঘুম পেলে ঘুমা গিয়ে, এখানে আর বসে থাকতে হবে না। ত্রয়ীর অবাকের মাত্রা বাড়ল। এ কাকে দেখছে সে? এ সত্যিই শীর্ষ তো নাকি অন্য কেউ? শীর্ষ এত নরম কণ্ঠে কথা বলা কবে থেকে শুরু করল? আবার কোনো ঝামেলা বা ধমকা ধমকি ব্যতীতই তাকে ঘুমিয়ে যেতে বলছে। আশ্চর্য আবাকের তাড়নায় মনে মনে হাজারটা কথা বললেও মুখে একটা কথাও প্রকাশ করল না ত্রয়ী। কি বলতে আবার কি বলে ফেলবে, তারপর দেখা যাবে শীর্ষ ফের আগের রূপে ফিরে গিয়ে তাকে আটকে দিয়েছে। তার থেকে কোনো কথা না বলে চুপচাপ শীর্ষের কথা মেনে নেওয়াই শ্রেয়। ত্রয়ী উঠে দাঁড়ালো। পিছন ঘুরে পা বাড়াল গৃহের দিকে। তখনই আবার শুনতে পেল শীর্ষের কণ্ঠস্বর, শোন। ত্রয়ী থমকে দাঁড়ালো। পিছন ঘুরে শুধাল, জি কিছু বলবেন? শীর্ষ পুলের দিকে দৃষ্টি রেখেই জবাব দিল, আমি জানি প্রতিদিন মাঝরাতে তোর ঘুম ভাঙানোর জন্য তুই আমার উপর বিরক্ত। কিন্তু আমার এখানে কিছুই করার নেই। এখন থেকে বিরক্ত হওয়ার অভ্যাস করে নে। আজ তোকে যেতে দিচ্ছি এর মানে এই নয় যে প্রতিদিন যেতে দেব। ত্রয়ীর ভিতরে একরাশ বিরক্তি ভর করল। আজ তাকে যেতে দিচ্ছে, প্রতিদিন যেতে দিবে না এর মানে কি? আবার বলছে বিরক্ত হওয়ার অভ্যাস করে নিতে। লোকটা কি প্রতিদিন মাঝরাতে তার ঘুম ভাঙিয়ে কফি বানানোর পরিকল্পনা করছে নাকি? যদি তেমন পরিকল্পনা থেকেও থাকে তবে তাকেই কেন? এ বাড়িতে তো আরও অনেক লোক রয়েছে, তাদেরকে মাঝরাতে তুলেও তো কফি বানাতে বলতে পারে। কিন্তু না, শীর্ষ তা করবে না। নিজের পরিবারের বেলায় 16 আনা আর তার বেলায় 1 আনাও নয়। ত্রয়ীর ইচ্ছে তো করছে এখনই এই লোককে এই সুইমিং পুলের পানিতে চুবিয়ে রক্তে। শুধু সাহসের অভাবে পারছে না। নয়তো আজ এই শীর্ষ নামক ব্যাটাকে নির্ঘাত রে দিত ত্রয়ী। দাঁতে দাঁত চাপল মেয়েটা।
বিড়বিড়িয়ে বলল, অসভ্য বর্বর লোক একটা। 46। রৌদ্রোজ্জ্বল সুন্দর দিন। চারদিকটা আলোকিত হয়ে রয়েছে সূর্যের সোনালি আলোয়। সময়ের পরিক্রমায় এরই মধ্যে কেটে গেছে দিন 2। এই 2 দিনে মেহের এবং আলভির দেখা সাক্ষাৎ হয়নি কোনো। অবশ্য এই 2 দিনে মেহের বাড়ি থেকেও ততটা বের হয়নি যে তাদের দেখা হবে। তবে আলভি তাকে অনুসরণ করে কিনা এই সংশয়টা মন থেকে সরাতে পারেনি মেয়েটা। যদি লোকটা তাকে অনুসরণই না করত তাহলে যখন তখন যে কোনো স্থানে তাদের দেখা হয়ে যেত কিভাবে? মেহের অনেকটা নিজের সংশয় ঘুচাতেই আজ আবার এসে দাঁড়িয়েছে সেদিনের সেই স্থানে। গাড়ি নষ্ট না হলেও নষ্ট হওয়ার নাটক সাজিয়েছে। এখন শুধু অপেক্ষা আলভির। লোকটা যদি আজও তাকে সাহায্যের জন্য আসে তাহলেই ধরে নিবে আলভি সত্যিই তাকে অনুসরণ করে। প্রায় ঘণ্টাখানেক কেটে গেল মেহেরের অপেক্ষার। অথচ আলভি তাকে সাহায্য করতে এলো না। তবে কি মেহেরের ধারণা ভুল? আলভি তাকে অনুসরণ করছিল না? তাদের যতবার দেখা হয়েছে সবগুলোই শুধু ভাগ্য জোরে হয়েছে? হুট করেই মেহেরের মনটা খারাপ হয়ে গেল। সে হয়তো মনের এক কোণে আশা রেখেছিল আলভি তাকে অনুসরণ করে। এই আশা কেন রেখেছিল তা তার জানা নেই। তবে রেখেছিল। কিন্তু সে আশাটাও মিথ্যা প্রমাণিত হল। 47। শীর্ষরা সব জমায়েত হয়েছে তাদের প্রাক্তন কলেজ অর্থাৎ ত্রয়ীদের কলেজে। আজ সেখানেই তাদের ক্লাবের ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। শীর্ষ নয়ন, রবি, আলভিসহ বাকি সকলে ইতোমধ্যে কলেজেরই একটা ফাঁকা কক্ষ দখল করে নিয়েছে নিজেদের পরিধেয় বস্ত্র পরিবর্তন করে খেলার জন্য নির্ধারিত পোশাক পরিধান করতে। নয়ন অন্যদের সাথে কথা বলতে বলতে নিজের শরীরে জড়ানো টি-শার্টটা খুলল। একটা জার্সি তুলে নিল হাতে। সেটা মাথা থেকে ঢুকাবে ঠিক তখনই দরজার নিকট থেকে ভেসে এলো একটি কণ্ঠস্বর। ওয়াও নয়ন, তোমার কি বডি, আমি আরও একবার ফিদা। কণ্ঠস্বরটা চিনে নিতে খুব একটা বেগ পেতে হলো না নয়নকে। যে লোককে সে বাঘের ন্যায় ভয় পায় তার কণ্ঠস্বর কি এত সহজে ভুলতে পারে? নয়নের হাত থেকে জার্সিটা পড়ে গেল নিচে মেঝেতে। ঢোক গিলে সে তাকালো দরজার দিকে। হ্যাঁ, সে ঠিক ধরেছিল। মিস্টার সোহাগ এসেছে। তবে আজ সে আগের দিনগুলোর ন্যায় মেয়েলি বস্ত্র পরিধান করেনি। লোকটা এই প্রথম বোধ হয় পুরুষদের ন্যায় শার্ট প্যান্ট পরেছে। অথচ চোখে মুখে মেয়েলি মেকআপ সাজসজ্জা স্পষ্ট। মিস্টার সোহাগের এই রূপ যেন নয়নের নিকট পূর্বের তুলনায় আরও ভয়ানক ঠেকল। আগে তো তাও দেখতে পুরুষদের ন্যায় ছিল। পোশাক পরিচ্ছদ সাজসজ্জা নারীদের ন্যায় ছিল। আর আজ দেখতে পুরুষদের ন্যায় পোশাক পরিচ্ছদও পুরুষদের ন্যায় অথচ সাজসজ্জা নারীদের ন্যায়। তবে এখন প্রশ্ন হলো এই লোক এখানে কেন? অফিসে না হয় কাজের দোহাই দিয়ে যখন তখন চলে আসে। তাই বলে এখন কলেজেও? নয়ন তার চিন্তা ভাবনার মধ্যেই খেয়াল করল সোহাগ হেলেদুদে তার দিকেই এগিয়ে আসছে। আতকে উঠল বেচারা। দৌড়ে গিয়ে লুকালো রবির পিছনে। আমতা আমতা করে বলল, ভাই আমাকে বাঁচান। নয়তো এই ভরা মাঠেই আজ এই লোক আমার ইজ্জত খেয়ে দিবে। রবি ভ্রু কুচকাল। এই লোক আবার কে? আর এর এমন অদ্ভুত সাজ পোশাকই বা কেন? মিস্টার সোহাগও নাক মুখ কুচকাল রবিকে দেখে। মা তা ল থাকায় রবির সেদিন রাতের কথা তেমন স্মরণে থাকলেও সোহাগের তো রয়েছে। এই ছেলেটাই তো সেদিন তাকে চাচি বলেছিল। সোহাগ চোখ মুখ শক্ত করে গিয়ে দাঁড়ালো রবির মুখোমুখি। রুক্ষ কণ্ঠে বলল, এই বদমাইশ ছেলে, তুমি এখানে কি করছো? বিস্ময় হতবাক হয়ে পড়ল রবি। এই লোক তাকে কি বলল? বদমাইশ কোথাকার কোন লোক চেনা নেই জানা নেই অথচ হুট করে এসেই তাকে বলে দিল বদমাইশ। রবির কপালে ভাঁজ পড়ল। কণ্ঠে কাঠিন্য এঁটে বলল, আপনি কাকে বদমাইশ বলছেন? আর কোন হিসেবেই বা বলছেন? আমি আপনার সাথে কি বদমাইশি করেছি? তুমি আমাকে। এইটুকু বলে থেমে গেল সোহাগ। ফোঁস করে একটা নিঃশ্বাস ফেলে বলল, বাদ দাও। তোমার সাথে আমি কোনো ঝামেলা করতে চাইছি না। আমি এখানে এসেছি নয়নের সাথে দেখা করতে। সামনে থেকে সরো। নয়ন সাথে সাথে রবির হাত চেপে ধরল। কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, আপনি সরবেন না স্যার। এভাবেই থাকুন। রবি সরল না নয়নের সামনে থেকে। কপাল টানটান করে দৃঢ়কণ্ঠে বলল, সরব না। মিস্টার সোহাগ দাঁতে দাঁত পিষল। তবে উত্তর দিল না কোনো। একটু ঘুরে গিয়ে সে পিছনে এলো রবির। সাথে সাথে নয়নও রবিকে নিয়ে ঘুরে গেল। জোরপূর্বক হেসে বলল, আমাদের খেলা আছে মিস্টার সোহাগ। আপনার সাথে আমি খেলার পরে কথা বলবো। কখন না কখন খেলা শেষ হয় ততক্ষণ আমি নাও থাকতে পারি। নয়ন খুশি হল। যা কাপড়টা তাহলে তাড়াতাড়ি বিদায় হবে। খেলার পরে আর এটাকে সহ্য করতে হবে না। মনে মনে খুশি হলেও চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল নয়ন। মলিন কণ্ঠে বলল, তাহলে বোধ হয় আমাদের আজ আর কথা হবে না মিস্টার সোহাগ। খেলাটাও তো গুরুত্বপূর্ণ, বোঝেনি তো? নয়নের কথা শেষ হতে না হতেই সেখানে এসে উপস্থিত হলো শীর্ষ। একটু ওয়াশরুমে গিয়েছিল সে। সেখান থেকে ফিরে আসতেই দর্শন পেল মিস্টার সোহাগের। এই লোককে এখানে দেখে সে যতটা না অবাক হয়েছে তার চেয়ে অধিক তৎপর হয়েছে এই কক্ষ ছেড়ে পালিয়ে যেতে।
নয়তো এই লোক আবার জোকের ন্যায় এঁটে ধরবে তাকে। মিস্টার সোহাগ শীর্ষকে দেখার পূর্বেই তাড়াহুড়ো করল। যত্রতত্র পায় কক্ষ থেকে বেরিয়ে যেতে যেতে বলল, এই তোরা তাড়াতাড়ি আয়, খেলা শুরু করতে হবে। নয়ন যেন সুযোগ পেল। রবির পিছন থেকে বেরিয়ে সে দ্রুত মেঝে থেকে তুলে নিল নিজের জার্সিটা। শীর্ষের পিছন ছুট লাগিয়ে বলল, ওই খেলা শুরু হয়ে যাবে এখনই, আপনার সাথে পরে কথা হবে। খেলা শুরু হয়ে গিয়েছে ইতোমধ্যে। টসে জিতে ব্যাট করছে শীর্ষদের দল। ত্রয়ীদের ক্লাস শেষ হলো মাত্র। রাকিব এবং আরফার সাথে বাইরে বেরিয়ে এলো সে। রাকিব ক্লাস থেকে বেরুনোর পর আর এক মুহূর্তও দেরি করল না, ছুটে গেল মাঠের কাছে খেলার স্থানে। ত্রয়ী একবার ভেবেছিল খেলা দেখবে না, এসব খেলা টেলার কিছু বোঝে না সে, কিন্তু না দেখেও কোনো উপায় নেই। রিমা তার ভাইয়ের খেলা দেখার জন্য বান্ধবীদের নিয়ে মাঠের একদিকে বসে পড়েছে। এর মানে তাদের বাড়ির গাড়িটা এখন যাবে না। ওই খেলা দেখে রিমা যখন যাবে একসাথে যেতে হবে, এ ছাড়া আর উপায় নেই। ত্রয়ী আরফাকে সাথে নিয়ে মাঠের পাশেই বসল। তার একটু পরেই চারদিক থেকে সমস্বরে চিৎকারের ধ্বনি শোনা গেল, আউট আউট। ত্রয়ী তাকালো মাঠের দিকে, চোখে পড়ল শীর্ষকে। একটা ছেলে তার হাতে ব্যাট দিয়ে চলে যাচ্ছে, হয়তো ওই ছেলেটাই মাত্র আউট হয়েছে, আর শীর্ষ ব্যাটিংয়ে নেমেছে। ত্রয়ী দৃষ্টি ঘুরালো, আবার তাকালো আরফার দিকে। ঠিক তখনই শাহেদ এসে দাঁড়ালো তার নিকটে। ওষ্ঠে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, খেলা দেখছো নাকি? ওষ্ঠে কিঞ্চিত হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, খেলা দেখছো নাকি? ত্রয়ী চোখ তুলে তাকালো। শাহেদকে দেখে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল সে। ওদিকে মাঠে শীর্ষ দাঁড়িয়ে রয়েছে আর অভিমুখে শাহেদ। হাজার হলেও লোকটা তার শিক্ষক, একজন সম্মানীয় ব্যক্তি। তার কথার উত্তর না দিয়ে কি পারা যায়? উত্তর না দিলে বিষয়টা খারাপ দেখাবে, আবার কোনো উত্তর দিলেও শীর্ষ রেগে যাবে। সেদিন কার কাছ থেকে না কার কাছ থেকে শুনেছিল সে শাহেদের সাথে কথা বলেছে, তাতেই যে পরিমাণ রেগে গিয়েছিল, আর আজ তো একদম মুখোমুখি। ত্রয়ী ঢোক গিলল। শাহেদের প্রশ্নের বিপরীতে জোরপূর্বক হাসল একটুখানি। শাহেদ তাকালো শীর্ষদের দিকে, ওষ্ঠে হাসির ধারা বজায় রেখেই বলল, শীর্ষরা ভালোই খেলছে, মনে হচ্ছে জিতে যাবে আজ। রিমা ভাইয়ের খেলা দেখছিল আর বান্ধবীদের সাথে সে বিষয়েই আলোচনা করছিল। তার নজর ত্রয়ী এবং শাহেদের দিকে না পড়লেও শিলার নজর ঠিকই পড়ল। সে কনুই দিয়ে খোঁচা দিল রিমাকে। রিমা বিরক্ত হল, কপাল কুঁচকে শুধাল, কি? শিলা শাহেদ এবং ত্রয়ীর দিকে ইশারা করে বলল, ওই দেখ। রিমা ঘাড় বাঁকিয়ে তাকালো ত্রয়ী এবং শাহেদের দিকে। সাথে সাথে চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। শাহেদ আবার ওই মেয়েটার সাথে কথা বলছে? কই, তার সাথে তো কখনো নিজে থেকে এভাবে এসে কথা বলে না। তাহলে ওই মেয়েটার সাথে বারবার এত কথা কিসের? রিমার দৃষ্টি তীক্ষ্ণ হল। শাহেদ ফের ত্রয়ীকে বলল, তোমাকে সেদিন যা জিজ্ঞেস করেছিলাম সে ব্যাপারে পরবর্তীতে আর খোঁজ নিয়েছিলে? ত্রয়ী ডানে বামে মাথা ঝাঁকিয়ে না বোধক জবাব দিল। পরপরা আবার ভয়ার্ত দৃষ্টিতে তাকালো শীর্ষের দিকে। শীর্ষ তার দিকেই তাকিয়েছিল, চোখে মুখে তার তীক্ষ্ণতার ছড়াছড়ি, ললাটে ভাঁজ। অন্তরাত্মা কেঁপে উঠল মেয়েটার। এলোমেলো দৃষ্টি ফেলল সে। তখনই একটি একটি উঁচু কণ্ঠের আওয়াজ ভেসে এলো, রেডি? শীর্ষ ব্যাট হাতে নিজের অবস্থান ঠিক করল, মাথা নাড়িয়ে জবাব দিল, হ্যাঁ বল কর। স্বল্প সময়ের ব্যবধানেই বিপরীত পক্ষের বলার তীরবেগে বল ছুড়ে দিল শীর্ষের দিকে। শীর্ষ ব্যাতে বলে লাগিয়ে দিল তৎক্ষণাৎ। বলটা সোজা উড়াল দিল ত্রয়ীদের দিকে। মেয়েটা হকচকালো, হৃদয়টা ভয়ে ছলকে উঠল যেন। এটা নিশ্চয়ই শাহেদের সাথে কথা বলার অপরাধে শীর্ষ তাকে উদ্দেশ্য করেই ছুড়েছে। ত্রয়ী দ্রুত উঠে দাঁড়ালো, সরে যাওয়ার চেষ্টায় ব্যস্ত হলো খুব করে, কিন্তু তাকে আর সরে যেতে হলো না। তাকে অবাক করে দিয়ে বলটা সোজা গিয়ে আঘাত করল শাহেদের হাঁটুতে। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল বেচারা। এত দূর থেকে বলটা ছুটে আসায় ব্যথাও পেল বেশ। শাহেদ কণ্ঠে ব্যথাতুর ধ্বনি তুলে হাঁটু চেপে বসে পড়ল মাটিতে। সাথে সাথে চারদিকে হইচই পড়ে গেল। রিমা শিলাসহ আরও ছাত্রছাত্রীরা ছুটে এসে ভিড় জমালো শাহেদের চারদিকে। রিমা হাঁটু ভাঁজ করে বসে পড়ল লোকটার নিকটে। অস্থির কণ্ঠে শুধাল, কি হয়েছে স্যার? বেশি ব্যথা পেয়েছেন? শীর্ষ আলভি রবিও খেলা রেখে ছুটে এলো সেখানে। শীর্ষ ভিড় ঠেলে ঢুকল ভিতরে, বসে পড়ল শাহেদের পাশ ঘেঁষে। ব্যস্ত কণ্ঠে বলল, সরি সরি রে ভাই, আমি দেখে বলটা ছুড়িনি। পরপর কণ্ঠ খাদে নামালো সে। শাহেদের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, আপাতত হাঁটুতে রে সাবধান করলাম। এরপরেও যদি দেখি তুই আবার আমার ঘরের দিকে নজর দিয়েছিস একদম জায়গা মতো রে দেব। তারপর তোর ভবিষ্যতে লাল বাত্তি। থামল শীর্ষ, চিবিয়ে চিবিয়ে ফের বলল, বংশের প্রদীপ জ্বালানোর ইচ্ছে থাকলে আজ থেকে নিজের চোখ নাক এবং মনকে সংযত রাখিস। শাহেদ চমকাল শীর্ষের কণ্ঠ নিঃসৃত ধ্বনিগুলো শ্রবণে। শীর্ষ কি বলল তাকে?
তার ঘরের দিকে নজর দিতে বারণ করল। তবে কি শীর্ষ জেনে গেছে সে রিমাকে পছন্দ করে? শাহেদ ঠিক এই ভয়টাই পাচ্ছিল। সে আগেই ভেবেছিল রিমার সাথে তাকে শীর্ষ মানবে না। আর হলোও তাই। শাহেদ জোরপূর্বক হাসল একটুখানি। অপ্রস্তুত ভঙ্গিতে বলল, সমস্যা নেই। তেমন ব্যথা পাইনি। সামান্য একটা বলই তো পড়েছে। শীর্ষ কাঁধ চেপে ধরল শাহেদের। কপাল কুঁচকে শুধাল, ঠিক তো? বেশি ব্যথা পাসনি তো? শাহেদ অবাক না হয়ে পারল না। ইচ্ছে করে বল মা, লো একটু আগে কানে কানে তার ভবিষ্যতে লাল বাত্তি জ্বালানোর হুমকি পর্যন্ত দিল, আর এখন লোকচক্ষুর সম্মুখে কত দরদ দাঁতে দাঁত পিষল শাহেদ। চিবিয়ে চিবিয়ে জবাব দিল, না বেশি ব্যথা পাইনি। তোরা গিয়ে খেলা শুরু কর। সবাই একটু হলেও আশ্বস্ত হলো। ভিড় কমিয়ে ফের যে যার স্থানে চলে গেল। শীর্ষরাও আবার খেলা শুরু করল। তবে রিমা আর শিলা গেল না শাহেদের নিকট থেকে। রিমা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ত্রয়ীর দিকে। বসল তার এবং শাহেদের মাঝখানে। এই ত্রয়ীর সাথে শাহেদের এত কিসের কথা আজ সে দেখেই ছাড়বে। বেশ কিছুটা সময় অতিবাহিত হয়েছে। আকাশের উজ্জ্বল সূর্যটা তার তেজ বাড়িয়েছে আরও। চারদিকটা এমনিই গরমে অসহনীয় হয়ে উঠেছে। তার মধ্যে আবার এই খেলা। এই গরমে এসব খেলা টেলা না খেললে কি হতো? ক্লাস শেষে এতক্ষণে বাড়িতে গিয়ে খাওয়া গোসল সেরে একটা চমৎকার ঘুমো দেওয়া যেত। বিরক্তিতে কপাল কুঁচকে এলো ত্রয়ীর। তাকালো সে মাঠের দিকে। মাঠের মধ্যে এই মুহূর্তে বিজয়ের উল্লাস চলছে। খেলায় জেতার আনন্দে শীর্ষ এবং তার দলের সদস্যরা গলাগলি বেঁধে লাফাচ্ছে। ত্রয়ীর চোখ মুখ কুঁচকে এলো। ঘাড় ঘুরিয়ে সে তাকালো তার পাশেই বসা রিমার দিকে। খেলা তো শেষ, কিন্তু এই মেয়েটা এখনো উঠছে না কেন? এ কি আজ বাড়িতে যাবে না নাকি? আর এ বাড়িতে না গেলে সেও বা যাবে কিভাবে? ত্রয়ীর ভাবনার মধ্যেই শীর্ষ এসে দাঁড়ালো তাদের অভিমুখে। হাঁপাতে হাঁপাতে রিমাকে বলল, মাকে বলিস আজ রাতে বাড়িতে ফিরব না। খেলায় জেতার আনন্দে সব বন্ধুরা মিলে ক্লাবে পার্টি দেব ভাবছি। রিমা মাথা নাড়ালো। ছোট করে জবাব দিল, আচ্ছা। তবে শীর্ষের কথা শুনে ত্রয়ী মনে মনে আনন্দিত হলো ভীষণ। লোকটা বাড়িতে না ফিরলেই ভালো। অন্তত আজ রাতটা একটু শান্তিতে কাটাতে পারবে সে। 48। রাত খুব বেশি নয়। কেবল ঘড়ির কাঁটায় 11টা দেখাচ্ছে। চারদিকটা এখনো কৃত্রিম উজ্জ্বল আলোয় আলোকিত। শীর্ষ ক্লাবে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিল আর মাঝে মাঝে মোবাইল ঘাঁটছিল। হঠাৎ তার নজরে পড়ল তার পুরনো আইডিটা, যেটা সে ত্রয়ীকে দিয়েছিল। আইডিটা এখনো অনলাইন দেখাচ্ছে। কপাল কুঁচকে এলো শীর্ষের। ত্রয়ী এখনো অনলাইনে কি করছে? সে দ্রুত পাসওয়ার্ড দিয়ে পুরনো আইডিটায় ঢুকল। না, সন্দেহভাজন কিছু নেই। ত্রয়ী কারো সাথে কথা বলছে না। তাহলে অনলাইনে কি এর? প্রতিদিন মাঝরাতে ঘুম ভাঙায় বলে মুখটা হাড়ির মতো করে রাখে। তাহলে আজ এখনো জেগে রয়েছে কেন? আজ যেহেতু সে বাড়িতে ফিরবে না, সেহেতু মেয়েটা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। তা না, এখনো অনলাইনে উকি রয়েছে। শীর্ষ আবার নিজের আইডিতে ফিরে এলো। হাত চালিয়ে মেসেজ করল, এখনো অনলাইনে কি তোর? ঘুমাচ্ছিস না কেন? ত্রয়ী পড়াশোনার পাঠ চুকিয়ে 10টার দিকে মোবাইল নিয়ে বসেছিল একটা মুভি দেখবে বলে। শীর্ষ যেহেতু আজ বাড়িতে ফিরবে না, সেহেতু মাঝরাতে ওঠার ভয় নেই। 2-2.5 ঘন্টার মধ্যে মুভিটা শেষ করে 12টা কিংবা 12:30টার দিকে ঘুমাবে বলে পরিকল্পনা করেছিল। তার মধ্যে আবার এই মেসেজ। ত্রয়ী নোটিফিকেশন থেকে মেসেজটা দেখল। তবে উত্তর দিল না কোনো। নোটিফিকেশনটা সরিয়ে ফের মনোযোগী হলো মুভি দেখায়। শীর্ষ কিছুটা সময় অপেক্ষা করল ত্রয়ীর উত্তরের জন্য। এরপর আবার মেসেজ করল, কি সমস্যা তোর? উত্তর দিচ্ছিস না কেন? আমি মাঝরাতে ঘুম ভাঙালে তো মুখের দিকে তাকানো যায় না। তাহলে এখন ঘুমাচ্ছিস না কেন? ত্রয়ী দেখল মেসেজগুলো। মুখ বাঁকিয়ে বলল, মাঝরাতে ঘুম ভাঙিয়ে কফি বানানো আর না ঘুমানো কি এক? আজাইরা বদমাইশ লোক একটা। ত্রয়ী এবারেও কোনো উত্তর দিল না। নোটিফিকেশন সরিয়ে আবারও মুভির দেখতে শুরু করল। মেজাজ বিগড়ালো শীর্ষের। মেয়েটা কি তাকে ইগনোর করছে? সে দ্রুত কল করল ত্রয়ীর নাম্বারে। বিরক্ত হলো মেয়েটা। লোকটা বাড়িতে থাকতে তো এক দণ্ড শান্তি দেয় না। বাড়ির বাহিরে থেকেও শান্তি দিচ্ছে না। চাইছেটা কি এই লোক? ত্রয়ী একবার ভাবল কলটা ধরবে না, পরক্ষণেই আবার ভাবল কল না ধরলে শীর্ষ রেগে যেতে পারে। এমনিই তার মেসেজের কোনো উত্তর দেয়নি, তার উপর যদি কলও না ধরে। ত্রয়ী একটু সময় নিয়ে কলটা ধরল। মোবাইলটা কানের নিকট নিয়ে নম্রকণ্ঠে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। শীর্ষ সালামের জবাব দিল। পরপর রুক্ষ কণ্ঠে শুধাল, না ঘুমিয়ে এত রাতে অনলাইনে কি তোর? ত্রয়ী এলোমেলো দৃষ্টি ফেলল। আমতা আমতা করে বলল, ওই একটা মুভি দেখছিলাম আর কি। মুভি দেখছিলি, ভালো কথা। আমি যে মেসেজগুলো করেছি তার উত্তর দিসনি কেন এতক্ষণ? না মানে আসলে মুভির দেখায় এতটাই মশগুল ছিলাম যে আপনার মেসেজ দেখিনি, দুঃখিত। মেসেজ তো মোবাইলেই গিয়েছে তাই না? আর নোটিফিকেশনে? এইটুকু বলে থেমে গেল শীর্ষ।
তার আশেপাশে বসা সুশীল মানব সমাজ চোখ বড় বড় করে তাকিয়ে রয়েছে তার দিকেই। শীর্ষ কপাল কুঁচকালো। থমথমে কণ্ঠে সুধাল, সমস্যা কি? তোরা এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন? সাথে সাথে সবাই অন্য দিকে ফিরে তাকালো। তবে কান তাদের এদিকেই। শীর্ষ জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল। আদেশের স্বরে ত্রয়ীকে বলল, মুভি দেখতে হবে না, এখন ঘুমা তুই। মুভিটার অনেকটা দেখা শেষ, আর একটুখানি বাকি আছে, ওইটুকু দেখে ঘুমাই, বাকিটা কাল দেখবি। এখন ঘুমাতে বলেছি, ঘুমা, তোকে যেন আর অনলাইনে না দেখি। ত্রয়ী দ্বিরুক্তি করল না, ভদ্র মেয়ের মতো মেনে নিল শীর্ষের কথা। ছোট করে বলল, আচ্ছা। শীর্ষ স্বস্তি পেল একটু। মেয়েটা অনলাইনে থাকলেই তার কলিজাটা ছ্যাঁতো ছ্যাঁতো করত। বারবার মনের দুয়ারে কড়া নাড়ত, এত রাতে ত্রয়ী অনলাইনে কি করছে? অন্য কারো সাথে কথা বলছে না তো? অন্য কারো প্রেমে পড়ল না তো? ফলস্বরূপ সারা রাত তার মন মস্তিষ্ক বিক্ষিপ্ত হয়ে থাকত। মেয়েটার দিকে নজর রাখার জন্য এই আইডি থেকে ওই আইডি লাফাতে হতো ক্ষণে ক্ষণে। তার থেকে ত্রয়ীর অফলাইনে থাকাই ভালো। সেও একটু শান্তিতে বন্ধুদের সাথে সময় কাটাতে পারবে। তপ্ত নিঃশ্বাস ফেলল শীর্ষ। পূর্বের তুলনায় কিছুটা নরম কণ্ঠে বলল, রাখছি আমি। কল কাটল শীর্ষ। ত্রয়ী মুখ বাঁকালো সাথে সাথে। ভেঙচি কেটে বলল, উনি বললেই আমাকে ঘুমাতে হবে নাকি? আগে মুভি দেখব, তারপর ঘুমাবো। ত্রয়ী আগে স্মার্টফোন ব্যবহার করেনি, এর মানে এই নয় যে সে স্মার্টফোন সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পর্কে কিছুই জানে না। গ্রামে থাকতে বন্ধু বান্ধবদের নিকট থেকে স্মার্টফোন সম্পর্কে অনেকটাই শিখেছিল, আর যতটুকু বাকি ছিল তাও আফরার থেকে শিখে নিয়েছে। ত্রয়ী ফেসবুক মেসেঞ্জার সব স্থান থেকে শীর্ষের আইডিটা লগ আউট করে দিল। না থাকবে আইডি, আর না তাকে অনলাইন দেখাবে। সে নিশ্চিন্তে এখন মুভি দেখতে পারবে। 49 মধ্য দুপুর। ত্রয়ী বসে রয়েছে গাড়িতে। কলেজ শেষে রিমা আর সে একসাথেই বাড়িতে ফিরছে। রিমা বসে রয়েছে তার পাশেই। এই সময়ে ব্যাগের মধ্যে হঠাৎ ত্রয়ীর মোবাইলটা বেজে উঠল। মেয়েটা ব্যাগ খুলে চটজলদি বের করল মোবাইলটা। রিমা এমনিই মোবাইলের রিংটোন শুনে তাকিয়েছিল ত্রয়ীর দিকে, কিন্তু তার হাতে থাকা মোবাইলটা দেখতেই চমকে উঠল। এক প্রকার হামলে পড়ে ছিনিয়ে নিল মোবাইলটা। চোখ বড় বড় করে বলল, এটা শীর্ষ ভাইয়ের মোবাইল না? ত্রয়ী কিছুটা অপ্রস্তুত হল। আমতা আমতা করে জবাব দিল, হ্যাঁ। এটা তুই কোথায় পেয়েছিস? শীর্ষ ভাইয়া আমাকে দিয়েছে। রিমা বোধ হয় বিশ্বাস করল না ত্রয়ীর কথা। চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। মোবাইলটা উল্টেপাল্টে দেখতে দেখতে বলল, এত দামি একটা মোবাইল শীর্ষ ভাই তোকে দিয়েছে? আর এটা আমাদের বিশ্বাস করতে বলছিস? এটা নিশ্চয়ই তুই চুরি করেছিস। ত্রয়ী আঁতকে উঠল, সাথে হৃদয় ভারী হলো তার। শেষ পর্যন্ত একটা মোবাইলের জন্য কিনা রিমা তাকে চুরি অপবাদ দিচ্ছে। আর এ মোবাইল তো সে চুরি করেনি, শীর্ষই তাকে দিয়েছে। সে প্রথমে নিতেও চায়নি, তারপর শীর্ষ কত হুমকি ধমকি দিয়ে মোবাইলটা দিল। আখি দয় ভরে উঠল ত্রয়ীর। তবুও সে নিজেকে কোনোমতে সামলে বলল, আমি সত্যিই মোবাইল চুরি করিনি। শীর্ষ ভাইয়া নিজেই আমাকে এটা দিয়েছেন। মিথ্যা বলার জায়গা পাস না? যে মোবাইল শীর্ষ ভাইয়া আমাদের কাউকে ধরতে পর্যন্ত দেয় না, সে মোবাইল কিনা তোকে এমনি এমনি দিয়েছে নাকি তুই চুরি করেছিস? এইটুকু বলে থামল রিমা। দাঁতে দাঁত চেপে ফের বলল, আজ বাসায় চল, হচ্ছে তোর বাবা দয়া ধরে গ্রাম থেকে একটা ধরে নিয়ে এসেছে বাড়িতে। এইটুকু বলে থামল রিমা। দাঁতে দাঁত চেপে ফের বলল, আজ বাসায় চল, হচ্ছে তোর বাবা দয়া ধরে গ্রাম থেকে একটা ধরে নিয়ে এসেছে বাড়িতে। ত্রয়ীর কান্না পেল ভীষণ। কিছু না করেও এত বড় একটি অপবাদ নেওয়ার ক্ষমতা যে তার ন্যায় এক নাজুক রমণীর অভ্যন্তরে নেই। ওষ্ঠ কামড়ে অনেক কষ্টে নিজের কান্না আটকাল সে। ধরা গলায় বলল, আমি চুরি করিনি, সত্যি বলছি, শীর্ষ ভাই নিজেই এটা আমাকে দিয়েছেন। রিমা কানে নিল না ত্রয়ীর কথা। জ্বলন্ত চোখ নিয়ে সে দৃষ্টি দিল অভিমুখে। গলা উঁচিয়ে ড্রাইভারকে বলল, তাড়াতাড়ি গাড়ি চালান চাচা, আজ বাড়িতে গিয়ে এই একটা হেস্তনেস্ত করব আমি। ত্রয়ী পথিমধ্যে অনেক চেষ্টা করল রিমাকে বুঝানোর, কিন্তু রিমা তার কোনো কথাই শুনল না। টেনে হিচড়ে নিয়ে এলো বাড়িতে। সদর দরজা থেকে ঢুকেই এক প্রকার ছুঁড়ে ফেলল মেয়েটাকে। ত্রয়ী নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করেও পারল না। হুমড়ি খেয়ে পড়ল বসার কক্ষের মেঝেতে। রিমা অগ্নি দৃষ্টিতে এক পলক তাকালো মেয়েটির দিকে। অতঃপর চেঁচিয়ে উঠে ডাকল, মা কোথায় তুমি? দেখে যাও বাড়িতে কোন এনে তুলেছ তোমরা। একে আবার আদর খাওয়াও পড়াও। ফাহমিদা বেগম এবং নুরি রান্নাঘরেই ছিল। হঠাৎ রিমার কণ্ঠের হাক ডাক শ্রবণে ছুটে এলো তারা। ত্রয়ীকে মেঝেতে পড়ে থাকতে দেখে আঁতকে উঠল দুজনেই। ফাহমিদা বেগম ছুটে গেলেন মেয়েটির দিকে। অস্থির হয়ে শুধালেন, একি মা, তুমি এখানে এভাবে পড়লে কিভাবে?
কান্নারা যেন এবার আর বাধা মানতে চাইল না। কণ্ঠনালীর মধ্যে দলা পাকিয়ে বেরিয়ে আসতে চাইল বাইরে। ডুকরে কেঁদে উঠল ত্রয়ী। ফাহমিদা বেগম বিচলিত হলেন। মেয়েটির মাথায় হাত বুলিয়ে ফের শুধালেন। এ কি কাঁদছ কেন? ব্যথা পেয়েছ কোথাও? ইসস এখানে পড়লেও বা কিভাবে? রিমা মুখ বাঁকালো। নির্বিকার ভঙ্গিতে বলল, আমি ফেলেছি। ফাহমিদা বেগম হতবাক হয়ে পড়লেন। তার এই বড় মেয়েটা একটু উগ্র স্বভাবের তা তিনি জানতেন। কিন্তু তাই বলে এতটা ত্রয়ীর মতো একটি নরম কোমল মেয়েকে এভাবে ফেলে দিল? মেয়েটা নিশ্চয়ই ব্যথা পেয়েছে ভীষণ। কাঁদছে কেমন করে? ফাহমিদা বেগম ব্যথিত হলেন। ত্রয়ীকে ধরে দাঁড় করালেন তিনি। রিমার দিকে দৃষ্টি দিয়ে কিছুটা শক্ত কণ্ঠেই বললেন, এতটা নষ্ট হলি তুই কবে থেকে? কেন ফেলেছিস ওকে? রিমা গায়ে মাখল না মায়ের শক্ত কণ্ঠকে। বরং রুক্ষ কণ্ঠে সে জবাব দিল, ফেলবো না তো কি করব? ও কি করেছে জানো তুমি? চুপ রি করেছে ও চুপ রি। ফাহমিদা বেগম চমকালেন। ত্রয়ী চুপ রি করেছে বিশ্বাস করতে কষ্ট হলো তার। মেয়েটাকে বেশ কিছুদিন ধরেই তো দেখছেন তিনি। মেয়েটা যথেষ্ট নরম এবং ভদ্র। এই মেয়ে চুপ রি র মতো একটি জঘন্য কর্ম করতে পারে বলে মন মানল না ফাহমিদা বেগমের। তিনি ত্রয়ীর দিকে এক পলক তাকিয়ে ফের দৃষ্টি দিল রিমার দিকে। কিছুটা চকিত কণ্ঠে বললেন, কিসব আবোল তাবোল বলছিস? ও চুপ রি করতে যাবে কেন? রিমা তার কাঁধে ঝুলানো ব্যাগটা ঘেটে শীর্ষের মোবাইলটা বের করল। সেটা মায়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এই দেখো মা, শীর্ষ ভাইয়ের মোবাইল। এটা ওর কাছ থেকে পেয়েছি। ও যদি চুপ রি নাই করে থাকে তাহলে এই মোবাইল ওর কাছে গেল কিভাবে তুমিই বলো। ত্রয়ী তাকালো ফাহমিদা বেগমের দিকে। কান্না বিজড়িত কণ্ঠে বলল, বিশ্বাস করুন আন্টি, আমি চুপ রি করিনি। শীর্ষ ভাইয়া নিজে আমাকে এই মোবাইলটা দিয়েছেন। রিমা এগিয়ে গেল মায়ের দিকে। বুঝানোর উদ্দেশ্যে বলল, মা তোমার বিশ্বাস হয় শীর্ষ ভাইয়া এত দামি একটা মোবাইল ওকে দিয়ে দিবে? এই মোবাইল ভাইয়া আমাদের কাউকে ধরতে দেয় না। অথচ ওর মতো একটা 2 দিনের মেয়েকে নাকি একদম দিয়ে দিয়েছে। এইটুকু বলে থামল রিমা। ত্রয়ীর দিকে দৃষ্টি দিয়ে দৃঢ়তার সাথে বলল, এই মোবাইল নির্ঘাত ও চুপ রি করেছে। এখন ধরা পড়ে যাওয়ায় ভাইয়ার কথা বলছে। এত কিছুর পরও ফাহমিদা বেগমের কেমন বিশ্বাস হলো না রিমার কথা। কিছুটা দ্বিধাগ্রস্ত হয়ে সে বলল, এক বাড়িতে থেকে মোবাইলের মতো একটা জিনিসও চুপ রি করতে যাবে কেন? ও কি জানে না এই মোবাইল কারো চোখে পড়লেই সে ধরে ফেলবে এটা শীর্ষের? চো রে অত কিছু ভেবে চুপ রি করে নাকি? দামিও মোবাইল দেখেছে, লোভ সামলাতে পারেনি তাই চুপ রি করে নিয়েছে। ফাহমিদা বেগম বিরক্ত হলেন। কপালে ভাঁজ ফেলে বললেন, এসব আজেবাজে কথা শুনতে আর ভালো লাগছে না। ত্রয়ী যখন বলছে এটা শীর্ষ ওকে দিয়েছে তখন বিষয়টা শীর্ষের কাছে জিজ্ঞেস করলেই তো ঝামেলা চুকে যায়। ভাইয়ার কাছে আবার কি জিজ্ঞেস করব? আমি নিশ্চিত ও এটা চুপ রি করেছে। নয়তো ভাইয়া ওর মতো 2 দিনের একটা আশ্রিতাকে এত দামিও মোবাইল কখনোই দিবে না। আশ্রিতা শব্দটা কানে লাগলো ত্রয়ীর। হৃদয় ভারী হলো তার। হ্যাঁ সত্যিও তো সে আশ্রিতা। এ বাড়ির উপরে, এ বাড়ির মানুষগুলোর উপরে তার কোনো অধিকার নেই। তারা তার মতো একটি এতিম অসহায় মেয়ের আপন নয়। তারা শুধুমাত্র ত্রয়ীর আশ্রয়দাতা। কিন্তু তাই বলে তারা তাকে এভাবে চো র উপাধি দিতে পারে না। সে আশ্রিতা ঠিক আছে, কিন্তু চো র নয়। এত জঘন্য একটা অপবাদের কথা শুনতে শুনতে হাঁপিয়ে উঠল মেয়েটি। হৃদয় ক্রোধেরা চনমনে হয়ে উঠল। কান্না আটকে প্রতিবাদী কণ্ঠে বলল, আমি আশ্রিতা হতে পারি কিন্তু চো র নই। আমি চুপ রি করিনি। দয়া করে এত বড় একটি জঘন্য অপবাদ আমার উপরে দিবেন না। রিমা দাঁতে দাঁত পিষল। কটমট করে বলল, কথায় আছে না চো রে র মায়ের বড় গলা। এখনো সময় আছে, নিজের চুপ রি র কথা স্বীকার কর বলছি। নয়তো তোর এই চুপ রি র কথা যদি একবার ভাইয়ার কানে যায় তখন কিন্তু আর কেউ তোকে বাঁচাতে পারবে না। ভাইয়া একদম তোকে মে রে ই ফেলবে। ত্রয়ীর মেজাজ খারাপ হলো। একটা মানুষ আর কতক্ষণ সহ্য করতে পারে? সে অসহায় বলে কি এরা তার সাথে যা খুশি করবে? যা খুশি বলে অপমান করবে? ত্রয়ী চোখ মুখ শক্ত করল। গলা উঁচিয়ে বলল, বলছি তো আমি চুপ রি করিনি। তারপরও বারবার এক কথা কেন বলছেন? আর কি বললেন ভাইয়া জানতে পারলে আমাকে মে রে ফেলবে? ডাকুন আপনার ভাইয়াকে। এরপর যা কথা হবে আপনার ভাইয়ার সামনেই হবে। রিমা ফুঁসে উঠল। তাদের বাড়িতে থাকে তাদেরই আশ্রিতা, আবার তার সাথেই উঁচু কণ্ঠে কথা বলছে। কত বড় সাহসের! অনেকটা ক্রোধের বশেই মেয়েটা ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিল ত্রয়ীর গালে। দাঁতে দাঁত পিষে বলল, আমাদের খাস, আমাদের পরিস, আবার আমার সাথেই উঁচু গলায় কথা বলিস? তোকে এত বড় সাহস কে দিয়েছে যে আমার সাথে উঁচু গলায় কথা বলিস? থাপ্পড়ের দাপটে ত্রয়ীর মাথাটা যেন ঘুরে উঠল। গালটাও টনটন করে উঠল ব্যথায়। আনমনেই গালে হাত দিল মেয়েটা।
নুরি এবং ফাহমিদা বেগমও আঁতকে উঠলেন রিমার হঠাৎ এহেন কার্যে। নুরি ছুটে এসে ধরল ত্রয়ীকে। ফাহমিদা বেগম অগ্নি দৃষ্টিতে তাকালেন মেয়ের দিকে। রুক্ষ কণ্ঠে বললেন, এটা কি করলি তুই? মেয়েটাকে এভাবে মা লি কেন? রে ছি, বেশ করেছি। আরো মা বো। কত বড় সাহস ওর আমার সাথে উঁচু কণ্ঠে কথা বলে। কেন, তুই কোন দেশের কি হয়ে গেছিস যে তোর সাথে উঁচু কণ্ঠে কথা বলা যাবে না? একে তো কোনো প্রমাণ ছাড়াই মেয়েটাকে সেই তখন থেকে র বলে হেদিয়ে ছি লি, এখন আবার থাপ্পড় রে ছি মা, তুমি ওর হয়ে সাফাই গাইবে না তো? ও, এইটুকু বলেই থামতে হলো রিমাকে। মা মেয়ের বাক বিতণ্ডার মধ্যে হঠাৎ গম্ভীর পুরুষালী কণ্ঠে ভেসে এলো, কি সমস্যা? এখানে এত চেঁচামেচি কিসের? পুরুষালী কণ্ঠস্বর কর্ণগোচর হতেই সেদিকে ফিরে তাকালো সবাই। দেখা পেল শীর্ষের। উস্কো খুস্কো চুল তার, চোখে মুখে এখনো ঘুম ঘুম ভাব। সারারাত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সকালের দিকে বাড়ি ফিরে ঘুম দিয়েছিল সে। ভেবেছিল আজ সারাদিন ঘুমাবে, কিন্তু এদের চেঁচামেচিতে ঘরে থাকাই তো দায়। বিরক্তিতে কপালে ভাঁজ পড়ল শীর্ষের। মূল ঘটনা বোঝার তাগিদে সকলের দিকে দৃষ্টি দিল সে। হঠাৎ ত্রয়ীর দিকে চোখ পড়তেই থমকে গেল। কপাল টানটান হলো মুহূর্তেই। গুরুগম্ভীর কণ্ঠে ফের সুধাল, কি হয়েছে এখানে? ওর চোখে পানি কেন? রিমা যেন আরও সুযোগ পেল। শীর্ষের মোবাইলটা নিয়ে ছুটে গেল তার দিকে। উত্তেজিত কণ্ঠে বলল, এই দেখ ভাইয়া, তোর মোবাইল ত্রয়ীর থেকে পেয়েছি। তো মানে কি? এই মোবাইল ওর কাছে গেল কিভাবে? নিশ্চয়ই ও। এই পর্যন্ত বলতেই শীর্ষ থামিয়ে দিল রিমাকে। কপাল কুঁচকে বলল, আমি দিয়েছি ওকে। রিমা চমকাল ভরকালো। সত্যিটা শুনে পা দুটো যেন দুর্বল হয়ে এলো তার। এর মানে কি এতক্ষণ সে যা যা ভেবেছিল সব ভুল? মেয়েটা অস্ফুট কণ্ঠে আওড়ালো, তুই দিয়েছিস? হ্যাঁ, আমিই দিয়েছি। নয়তো কার এত সাহস যে আমার মোবাইল ধরবে? রিমার কেমন যেন বিশ্বাস করতে কষ্ট হলো কথাটা। শীর্ষ যে মোবাইল কাউকে ধরতে, তা এই মেয়েটাকে এত সহজে দিয়ে দিল। রিমা ঢোক গিলল। আমতা আমতা করে সুধাল, ওকে বাঁচানোর জন্য তুই মিথ্যা বলছিস তাই না ভাইয়া? মিথ্যা কেন বলবো? আর ওকেই বা আমার বাঁচানোর কি প্রয়োজন? কি হয়েছে ওর? রিমা শীর্ষের প্রশ্নের উত্তর দিল না। তার সব চিন্তাধারা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। একটু সময় নিল সে। নিজে থেকে ফের সুধাল, তুই ত্রয়ীকে তোর মোবাইলটা দিয়ে দিয়েছিস কেন? ওর ছিল না বলে দিয়েছি। তাই বলে এত দামি মোবাইল? আমি কাউকে অর্থের হিসেব করে কিছু দেই না। তাছাড়া আমি নতুন একটা কিনবো ভেবেছি, তাই পুরাতনটা ওকে দিয়েছি। এ পর্যায়ে মুখ খুলল ত্রয়ী। ভেজা কণ্ঠে বলল, দেখেছেন, আমি বলেছিলাম আমি চুরি করিনি। শীর্ষ ভাইয়া নিজেই আমাকে মোবাইলটা দিয়েছিল। থামল মেয়েটা। লম্বা একটি নিঃশ্বাস টেনে ফের বলল, আমি গরিব অসহায় এতিম কিংবা আপনাদের বাড়ির আশ্রিতা হতে পারি, কিন্তু নই। আমার দাদি আমাকে সেই শিক্ষা দেয়নি। শীর্ষ অবাক হল। কপালের ভাঁজ আরও গাঢ় করে বলল, কিসের রি? এখানে ঠিক কি হয়েছে কেউ বলবে আমাকে? রিমা ফের ঢোক গিলল। এখানে যা যা হয়েছে তা যদি কোনোভাবে শীর্ষের কানে যায় তাহলে তাকে আর আস্ত রাখবে না। ফাহমিদা বেগমও ছেলের ক্রোধ সম্পর্কে জানেন ভালোভাবে। তাই তিনি কিছু বলতে গিয়েও চুপ রইলেন। তবে চুপ রইল না নুরি। চটপটে কণ্ঠে বলল, আপনের বইনে এই মোবাইলের লাইগা ত্রয়ী আপারে ধরছে। একখান খাপ্পড়ও দিছে গালেট। শীর্ষের তাকালো ত্রয়ীর দিকে। মেয়েটির চোখের কোল ঘেঁষে এখনও অশ্রুর আনাগোনা। ফর্সা গালে 5 আঙুলের ছাপ স্পষ্ট। শীর্ষ জানত তার এই বোনটা একটু অহংকারী, উগ্র। বাবার অর্থ সম্পদের দাপটে মাটিতে রাখতেও এর কষ্ট। এ নিয়ে রিমাকে কম বুঝায়নি সে কিংবা পরিবারের লোকজন। কিন্তু এ মেয়ে তো অবুঝ। শীর্ষের চোখ মুখ শক্ত হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে বলল, কোন সাহসে তুই ওকে র উপাধি দিয়েছিস? আর আমার মোবাইল রি হলে আমি কি তোদের বলতাম না? এতটা চুপচাপ এবং স্বাভাবিক থাকতাম? এইটুকু তোর মাথায় ধরেনি? তারপর কোন বুদ্ধিতে তুই ওকে র উপাধি দিলি? না মানে আমি। শীর্ষ ধমকে উঠল। হুঙ্কার ছেড়ে বলল, লাই দিতে দিতে মাথায় উঠে গেছিস। মানুষকে মানুষ বলে গণ্য না করার প্রবণতা তোর ভিতরে আগে থেকেই ছিল। বারবার আমি তোকে সাবধান করেছি, বুঝিয়েছি, তারপরও আজ ত্রয়ীর সাথে এমন উদ্ধত্তপূর্ণ আচরণ করলি কেন? ওর গায়ে হাত তোলার সাহস পেলি কোথায় তুই? রিমা কেঁপে উঠল শীর্ষের হুঙ্কারে। আমতা আমতা শুরু করল সে। শীর্ষ ক্রোধে দিশেহারা হয়ে পড়ল। তেড়ে এলো বোনের দিকে। ফাহমিদা বেগম ভীত হলেন। শীর্ষের যা রাগ তাতে আজ মেয়েটাকে মেরেও ফেলতে পারে। ফাহমিদা বেগম ছুটে এসে দাঁড়ালেন শীর্ষের পথ আগলে। অস্থির হয়ে বললেন, শান্ত হ বাবা, ও বুঝতে পারেনি। বুঝলে এমন করতো না। পরপর তিনি তাকালেন ত্রয়ী এবং রিমার দিকে। তাড়াহুড়ো করে বললেন,
তোমরা দুজনই এখন ঘরে যাও মা, এ বিষয়ে আমরা পরে কথা বলবো। ত্রয়ী এমনিতেও এখানে আর দাঁড়িয়ে থাকতে চাইছিল না। এতক্ষণ এত মিথ্যা অপবাদ অপমান সহ্য করতে করতে ভিতরটা ভীষণ নাজুক হয়ে পড়েছে তার। ফাহমিদা বেগমের তরফ থেকে আদেশ আসার সাথে সাথে আর দেরি করল না সে। লম্বা লম্বা পা ফেলে ছুটল নিজ কক্ষের দিকে। রিমাও পা বাড়ালো কক্ষের দিকে। শীর্ষ তখনই পিছন তার থেকে ডেকে উঠল, দাঁড়া। রিমা দাঁড়ালো, ভয় ভয় তাকালো ভাইয়ের মুখ পানে। শীর্ষ এগিয়ে গিয়ে দাঁড়ালো তার মুখোমুখি। কোনরূপ বাক্য ব্যয় না করে মেয়েটার হাত থেকে ছিনিয়ে নিল নিজের মোবাইলটা। দাঁতে দাঁত পিষে বলল, নিজের ভিতরের অহংকার ও উদ্ধত্ত সংবরণ করতে শেখ, নয়তো তুই আজ যাদের মানুষ বলে গণ্য করছিস না 2 দিন পর তারাও তোকে মানুষ বলে গণ্য করবে না। থামল শীর্ষ, ফের রিমাকে শাসিয়ে বলল, কখনো এটা ভাববি না তুই আমার বোন বলে তোর সকল অন্যায়কে আমি প্রশ্রয় দেব। অন্যায় মানেই অন্যায়, তা তুই করিস বা অন্য কেউ। কোনরূপ বাক্য ব্যয় না করে মেয়েটার হাত থেকে ছিনিয়ে নিল নিজের মোবাইলটা। দাঁতে দাঁত পিষে বলল, নিজের ভিতরের অহংকার ও উদ্ধত্ত সংবরণ করতে শেখ, নয়তো তুই আজ যাদের মানুষ বলে গণ্য করছিস না 2 দিন পর তারাও তোকে মানুষ বলে গণ্য করবে না। শীর্ষ ক্রোধে ফোঁস ফোঁস করতে করতে নিজের ঘটালো। দাঁতে দাঁত পিষল রিমা। একটা সামান্য আশ্রিতার জন্য সবাই আজ তার সাথে এমন ব্যবহার করল? এখানে তারও বা দোষ কি? সে কি ইচ্ছে করে কিছু করেছে নাকি? যে মোবাইল শীর্ষ কাউকে ধরতে দেয় না সেই মোবাইল ওই মেয়েটাকে দিয়ে দিবে এটা সে বুঝেছে নাকি? তাই তো বলেছে। পূর্ব থেকে এই বিষয়ে অবগত থাকলে নিশ্চয়ই বলতো না। সব দোষ ওই মেয়েটার। ওই মেয়েটার জন্য শীর্ষ তাকে আজ এতগুলো কথা বলল। ওই মেয়েটাকে তো সে দেখে নিবে। এ বাড়িতে ও কিভাবে থাকে তাও দেখে ছাড়বে। ত্রয়ী ছুটে গেল নিজের কক্ষের দিকে। ভিতরে ঢুকে দরজা আটকাতে উদ্যত হতেই অভিমুখ থেকে বাধা পেল। দরজার ফাঁকা গলিয়ে উকি দিয়ে দেখা পেল শীর্ষের ভং কর লোকটা এক হাত দিয়ে সম্মুখ থেকে দরজাটা ঠেলে ধরে দাঁড়িয়ে রয়েছে। ত্রয়ীর মেজাজ গরম হলো। একটা মোবাইল দিয়েছে ভালো কথা, সবার সম্মুখে বলে কয় দিত বা দিয়ে সবাইকে বলে দিত, তাহলে তো আজ এত ঝামেলা হতো না। তার উপরে রের মতো একটি জঘন্য অপবাদও কেউ দিতে পারত না। মেয়েটি ক্রোধে দিশেহারা হলো। শরীরের সর্বশক্তি দ্বারা ঠেলে ধরল কাঠের তৈরি কারুকার্য খচিত সুন্দর দরজাটা। ওদিক থেকে থেকে শীর্ষ নিজের সর্বশক্তি দ্বারা ঠেলে দিল সে দরজা। ত্রয়ী এক ক্ষুদ্র মানবী, তার কি এত শক্তি রয়েছে যা দ্বারা সে প্রতিহত করবে শীর্ষ নামক এক বলিষ্ঠদেহী পুরুষকে? মেয়েটি পারল না। উল্টো দুজনের যুদ্ধে ত্রয়ী নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চিত হয়ে পড়ল মেঝেতে। হকচকিয়ে উঠল শীর্ষ। হাত বাড়িয়ে ধরার চেষ্টা করল মেয়েটিকে, কিন্তু হাত ধরার পূর্বেই ত্রয়ীর স্থান হলো নিচে। শীর্ষ ছুটে ঢুকল কক্ষের ভিতরে। অস্থির হয়ে মেয়েটিকে মেঝে থেকে তোলার চেষ্টা করল। ত্রয়ীর দৃষ্টি তীক্ষ্ণ হল। তৎক্ষণাৎ সে সরে গেল দূরে। অতঃপর নিজে একা একাই উঠে দাঁড়ালো। দাঁতে দাঁত পিষে প্রশ্ন করল, আপনার আমার রুমে কি? এখানে এসেছেন কেন? শীর্ষ তার হাতে ধরে থাকা মোবাইলটা বাড়িয়ে দিল ত্রয়ীর দিকে। স্বাভাবিক কণ্ঠে বলল, মোবাইলটা রেখে এসেছিলি? ত্রয়ী তাকালো মোবাইলটার দিকে। রাগে দুঃখে ফের কান্না পেল তার। এই মোবাইলের জন্যই তো আজ এত কিছু। সে আর নিবে না এই মোবাইল। একটা মোবাইল না ব্যবহার করলে কি ত্রয়ী রে যাবে? এতদিন যখন রে নি আজও বে না। মেয়েটি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। কণ্ঠে কাঠিন্য এঁটে বলল, আপনার মোবাইল আপনি নিয়ে যান, এটার আর প্রয়োজন নেই আমার। শীর্ষ কপাল কুচকাল। থমথমে কণ্ঠে শুধাল, আমার বোনের কৃতকর্মের ঝাল এখন তুই আমার উপর থেকে তুলতে চাইছিস? প্রত্যুত্তরে ত্রয়ী চুপ রইল। শীর্ষ আর একটু এগিয়ে এলো মেয়েটির দিকে। কণ্ঠ খাদে নামিয়ে বলল, সে শুধু ঝাল কেন, টক ঝাল মিষ্টি নোনতা সবকিছুই তুই আমার উপর থেকে তুলতে পারিস। আমি একদম মাইন্ড করব না। ত্রয়ী চমকালো ভরকালো। তড়িৎ গতিতে সে তাকালো শীর্ষের দিকে। লোকটা এসব কি বলছে? মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? রিমার ঝাল না হয় সে এর উপর থেকে তুলছে, কিন্তু টক মিষ্টি নোনতা কিভাবে তুলবে? মেয়েটি চোখ বড় বড় করল। বিস্ময় নিয়ে বলল, মানে? শীর্ষ আলতো হাসল। মিহি স্বরে কিছু বলতে গিয়েও থেমে গেল। চোখ পড়ল ত্রয়ীর গালের দিকে। নিকট থেকে গালের দাগগুলো আরও স্পষ্টরূপে ধরা দিয়েছে তার দৃশ্যপটে। মুহূর্তেই চোখ মুখ শক্ত হয়ে উঠল তার। ক্রোধে দিশেহারা হলো হৃদয়। তবে অনেক কষ্টে নিজের ক্রোধকে দমালো সে। হাত উঁচিয়ে হুট করেই আলতোভাবে হাত রাখল ত্রয়ীর গালে। ত্রয়ী চমকে উঠল। আকস্মিক এক পুরুষালী স্পর্শে কেঁপে উঠল বদনখানি। হৃদযন্ত্রটা লাফিয়ে উঠল যেন। তৎক্ষণাৎ সে পিছিয়ে গেল কয়েক পা। শীর্ষ ওই কয়েক পা এগিয়ে এসে দূরত্ব ঘুচালো ত্রয়ী এবং তার মধ্যে। আবারও হাত রাখল মেয়েটির গালে। ত্রয়ী এলো দৃষ্টি ফেলল। আমতা আমতা করে বলল, কি করছেন কি? আমার গালে হাত দিচ্ছেন কেন?
শীর্ষ ত্রয়ীর করা প্রশ্নের উত্তর দিল না, বরং তার গালে আলতোভাবে হাত বুলিয়ে দিতে দিতে শুধাল, বেশি ব্যথা পেয়েছিস? না মানে আপনি? এইটুকু বলতেই ত্রয়ীকে থামিয়ে দিল শীর্ষ। থমথমে কণ্ঠে বলল, আমি আসছি একটু পরেই, সাবধান দরজা আটকাবি না। কথাটুকু শেষ করেই শীর্ষ লম্বা লম্বা পা ফেলে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। ত্রয়ীর কপালে ভাঁজ পড়ল, এ লোক আবার কোথায় গেল? মেয়েটি দরজাটা আটকাতে গিয়েও আটকাল না, ধীর পায়ে এগিয়ে গিয়ে বসল বিছানায়। এ পৃথিবীতে বাবা মা নেই মানে কিচ্ছু নেই। সবাই মুখে মুখে বলে আমরা আছি, কিন্তু প্রয়োজনের সময় কেউ থাকে না। বাবা মায়ের জোরেই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই ভালোবাসে। বাবা মা না থাকে আর কেউ ডেকেও জিজ্ঞেস করে না। এই পৃথিবীতে বাবা মাহীনা সন্তানরাই বোধ হয় সবচেয়ে বড় অসহায়, সবচেয়ে বড় অবহেলিত। তপ্ত নিঃশ্বাস ফেলল ত্রয়ী। শীর্ষ তখনই একটা বাটি হাতে ঢুকল কক্ষের ভিতরে, এগিয়ে গিয়ে বসল বিছানায় ত্রয়ীর নিকটে, হাতের বাটিটা রাখল পাশেই। ত্রয়ী তাকালো বাটিটার দিকে, চোখে পড়ল কতগুলো বরফ খণ্ড। মেয়েটি কিঞ্চিত অবাক হল, কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে শুধাল, বরফ এনেছেন কেন? কি করবেন এগুলো দিয়ে? শীর্ষ জবাব দিল না, বাটি থেকে এক খণ্ড বরফ তুলে রাখল ত্রয়ীর গালে। ফের কেঁপে উঠল মেয়েটি, হৃদস্পন্দন গাঢ় হলো তড়িঘড়ি করে, হৃদয়ের আঙ্গিনায় ছড়িয়ে পড়তে শুরু করল অদ্ভুত এক অনুভূতির মায়াজাল। ত্রয়ী আর্স্ট হল, ইতস্তত করে বলল, আমকে দিন, আমিই করছি, আপনাকে শুধু শুধু কষ্ট করতে হবে না। শীর্ষ শুনল না ত্রয়ীর কথা, হাতে ধরে থাকা বরফ খণ্ডটি আলতোভাবে ঘষে দিতে শুরু করল মেয়েটির নরম গালে। ত্রয়ীর শরীর শিহরিত হল, হৃদয়ের আঙ্গিনায় অজানা এক অনুভূতির উল্লাসে আখিদয় বন্ধ করে নিল সাথে সাথে। শীর্ষ কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল প্রায়শীর স্নিগ্ধ মুখ পানে, অতঃপর কণ্ঠে নিগুড় শীতলতা এঁটে হুট করেই শুধাল, আমাকে বিয়ে করবি বালির বস্তা? ত্রয়ী বিস্মিত হল, তড়িৎ গতিতে খুলল তার আখিদয়। এই পুরুষ এসব কি বলছে? নাকি সে ভুল শুনছে? মেয়েটির বিশ্বাস হলো না নিজের কানকে, নিশ্চয়ই সে ভুল শুনছে, নয়তো শীর্ষের কোনো ক্রমেই তাকে এই ধরনের কথা বলার নয়। যে পুরুষ তাকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, কথায় কথায় রাগ দেখায়, ধমক দেয়, সে কিনা তাকে বিয়ের প্রস্তাব দিবে? অসম্ভব। ত্রয়ী পলক ঝাপটাল, অবিশ্বাস্য কণ্ঠে শুধাল, কি বললেন আপনি? আবার বলুন তো। আমি তোকে। এইটুকু বলতেই কণ্ঠ রোধ হলো শীর্ষের। পকেটে থাকা তার মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। বিরতিতে কপালে ভাঁজ পড়ল তার, এই সময়ে আবার কে কল করে? শীর্ষ পকেট থেকে মোবাইলটা বের করল, স্ক্রিনে রবির নাম দেখে কলটা ধরল সে। মোবাইলটা কানের কাছে ধরতেই ওপাশ থেকে ভেসে এলো, বেলা শুনছো, চাকরিটা আমি পেয়ে গেছি। শীর্ষের কপালের ভাঁজ গাঢ় হল, থমথমে কণ্ঠে বলল, আমি বেলা না, বেলার বাপ বলছি। আচ্ছা শ্বশুর মশাই, চাকরিটা আমি পেয়ে গেছি, এবার আর আপনার মেয়ে এবং আমার মধ্যে কোনো বাধা থাকবে না। শীর্ষের বিরক্তি ভাব বাড়ল, একে তো এই সময়ে কল করে তার অনুভূতির 12টা বাজিয়েছে, এখন আবার যৎসব উদ্ভট কথা শুরু করে দিয়েছে। শীর্ষ দাঁতে দাঁত চাপল, কটমট করে বলল, যা বলার ভালোভাবে বল। আমার চাকরিটা হয়ে গেছে রে শীর্ষ। হুম জানি, নাম সিলেক্ট করার সময়ে দেখেছি। তোর বাবাকে জানিয়েছিস খবরটা? না এখনো জানাইনি, মাত্রই কোম্পানি থেকে মেসেজটা এলো। আঙ্কেলকে আগে জানা খবরটা, তিনি ভীষণ খুশি হবে। হুম জানাবো, তার আগে ইউ বল, ইউ কি ইট করবি? মিষ্টি ইট করবি নাকি ঝাল? শীর্ষ কিঞ্চিত তেতে গেল, সর্পের ন্যায় ফোঁস ফোঁস করতে করতে বলল, তোর কল্লাটা খাবো, এইটা নিয়ে আয়। আমার হেড ইট করলে আমি তো বাঁচব নট, বেলার বাপ। ইউর ডটর তো বিয়ের আগেই বিধবা হয়ে যাবে। শীর্ষ ফের দাঁতে দাঁত চাপল, এইটা কোনো মজা করার সময়? কড়া গলায় সে বলল, হয় বাংলায় বল, নয়তো ইংরেজিতে বল বদমাইশ। পারবো না, স লা র বা লতরে আমি। এইটুকু বলেই থেমে গেল শীর্ষ। ত্রয়ীর দিকে তাকাতেই দেখল মেয়েটা কেমন ড্যাব ড্যাব করে তার দিকেই তাকিয়ে আছে। কিঞ্চিত অপ্রস্তুত হল সে, মোবাইলটা কানে নিয়েই উঠে দাঁড়ালো শীর্ষ। চোখের ইশারায় ত্রয়ীর থেকে বিদায় নিয়ে যত্রতত্র পায়ে বেরিয়ে এলো কক্ষ ছেড়ে। রোষপূর্ণ কণ্ঠে বলল, তোরে একবার হাতের কাছে পাই, দেখিস করি করি। 50। সন্ধ্যা গড়িয়ে রাতের দিকে পা বাড়িয়েছে সময়। রাশেদ আহমেদ বাড়ি ফিরেছেন একটু আগেই। বাহিরের জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুতে ওয়াশরুমে যাবেন, তখনই টোকা পড়ল কক্ষের দরজায়। ওপাশ থেকে ভেসে এলো, বাবা আসবো। রাশেদ আহমেদ আর ওয়াশরুমে ঢুকলেন না, থমথমে কণ্ঠে জবাব দিলেন, এসো। অনুমতি পেয়ে দরজা ঠেলে ভিতরে ঢুকল রবি, হাতে তার একটি মিষ্টির বাক্স। রবি মিষ্টির বাক্সটা এগিয়ে দিল বাবার দিকে। রাশেদ আহমেদ ভ্রু কুঁচকালেন, গম্ভীর কণ্ঠে শুধালেন, হঠাৎ মিষ্টি কেন? মিষ্টি খাওয়ার মতো কি এমন করেছ তুমি? রবি হাসি হাসি মুখে জবাব দিল,
আমি চাকরি পেয়েছি বাবা। রাশেদ আহমেদ বিস্মিত হলেন, সাথে খুশিও হলেন বেশ। যাক, অবশেষে তার ছেলের একটি চাকরি হয়েছে, জীবনের একটি গতি হয়েছে। এরপর ছোট ছেলে মেয়ে দুটোর একটা গতি হলেই হলো। তিনি ও শান্তি পাবেন। মনে মনে আনন্দিত হলেও মুখে তা প্রকাশ করলেন না তিনি। চোখে মুখে থমথমে ভাব বজায় রেখেই বললেন, এত তাড়াতাড়ি চাকরি পেলে কিভাবে তুমি? নিশ্চয়ই কারো হাত পা ধরে ঝুলে পড়েছিলে, তারপর তারা দয়া ধরে তোমাকে চাকরিটা দিয়েছেন। রবি হতবাক হয়ে পড়ল। এত কষ্ট করে রাতদিন পড়াশোনা করে সে চাকরিটা পেল, অথচ তার বাবা কিনা বলছেন হাতে পায়ে ধরে চাকরি পেয়েছে। রবি কপাল টান টান করল। দৃঢ় কণ্ঠে বলল, জি না, ইন্টারভিউ দিয়ে নিজ যোগ্যতায় আমি চাকরি পেয়েছি। আমার বিশ্বাস হচ্ছে না। তোমার বিশ্বাস না হলেও এটাই সত্যি। যাই হোক, মাকে সংবাদটা জানিয়ে আসি। তাকে এখনো কিছুই জানানো হয়নি। রবি পিছন ঘুরল। দরজার দিকে 2 কদম এগুতেই পিছন থেকে ডাক পড়ল তার। রাশেদ আহমেদ স্বাভাবিক কণ্ঠেই বললেন, জানাবে তো? তার আগে মিষ্টি খেয়ে যাও। রবি থমকে দাঁড়ালো। পিছন ঘুরে সে বলল, তোমার জন্য এনেছি, তুমিই খাও। রাশেদ আহমেদ শুনলেন না ছেলের কথা। এগিয়ে এসে দাঁড়ালেন তিনি রবির মুখোমুখি। প্যাকেট খুলে একটি মিষ্টি তুলে ধরলেন ছেলের মুখের অভিমুখে। শীতল কণ্ঠে বললেন, তোমার চাকরির মিষ্টি তুমিই আগে খাও। রবি মিষ্টিতে কামড় বসিয়ে অর্ধেকটা খেল। বাকিটা নিজের হাতে নিয়ে ধরল বাবার মুখের সম্মুখে। অতঃপর বলল, এবার তুমি খাও। রাশেদ আহমেদ মিষ্টির টুকরোটা মুখে নিলেন। অধরের কোণে তার ফুটে উঠল এক টুকরো হাসি। প্রশান্তির সে হাসি। 51। রাত বেড়েছে কিছুটা। ঘড়ির কাঁটায় টিকটিক ধ্বনি তুলে জানান দিচ্ছে রাত কেবল 9টা। খান বাড়ির সকলে একে একে ঢুকলো খাবার কক্ষে। শীর্ষ এলো সবার শেষে। চোখ বুলালো পুরো টেবিলে। ত্রয়ী টেবিলের এক পাশে মাথা নিচু করে চুপচাপ বসে রয়েছে। আর রিমা বসে রয়েছে অন্য পাশে। শীর্ষ একটা চেয়ার টেনে তাতে বসল। রিমার দিকে দৃষ্টি দিয়ে শুধাল, তোর কৃতকর্মের জন্য ত্রয়ীর কাছে মাফ চেয়েছিস? রিমা বিরক্ত হল, সাথে ভয়ও পেল ভীষণ। এখানে তাদের বাবা রয়েছে। তার সম্মুখে এসব কথা না তুললেই কি হতো না? বিষয়টা নিয়ে শীর্ষ তাকে কম কিছু তো শোনায়নি, তারপর আবার মাফ চাইতে হবে কেন? তাছাড়া সে ইচ্ছে করে কিছুই করেনি, জানতো না বলে করেছে। সুতরাং এখানে মাফ চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন শুধু ভয় আব্দুর রহমান খানকে নিয়ে। তিনি এ বিষয়ে কোনো প্রশ্ন না করলেই হলো। তার কানে একবার পুরো বিষয়টা গেলে আবার হুলস্থুল লাগাবেন। দয়ার শরীর যে তার। নিজের মেয়ের থেকে বাইরের মানুষদের জন্য সবসময়ই তার দরদ বেশি। রিমা মুখ বাঁকালো। তবে তার ভয়কে সত্যি করে দিয়ে আব্দুর রহমান খান হঠাৎ করেই প্রশ্ন করে বসলেন, কি হয়েছে? রিমা কি এমন করেছে